গতকালকে আমরা এখানে এই পর্যন্ত শেষ করেছিলাম। ইসোফেগাস পড়ার পর আমরা জিআই ব্লিডিং পড়ার জন্য পেপটিক আলসার ডিজিজ কিছুটা টাচ করেছি। যেহেতু এটা অন্য রেকর্ডিং এর মাধ্যমে ডিটেলস পড়ানো হয়েছে, এই জন্য আমি এটাকে খুব বেশি করি নাই। তারপরের টপিক আমরা ইসোফেগাসের একটা ডিজিজ এখান থেকে পড়ে ফেললে ভালো হয়, যদিও এটা ইসোফেগাসের ডিজিজ, কিন্তু সামহাও তারা সব ডাইভার্টিকুলাকে একসাথে রাখার জন্য এখানে নিয়ে আসছে। সেটা হলো জেনকার্স ডাইভার্টিকুলাম। ভেরি ভেরি হাই এন্ড ইউএসএমডির জন্য আমি বলবো এটা 4 স্টার টপিক। ঠিক আছে, জেনকার্স ডাইভার্টিকুলাম এমন একটা টপিক, এটা থেকে স্টেপ 1 এবং স্টেপ 2 সি কে দুইটার থেকে দুইটার জন্য ভেরি ভেরি হাই এন্ড। জেনকার্স ডাইভার্টিকুলাম থেকে কি কি পরীক্ষা আসবে এই টপিকগুলো আমরা আগে পড়া শুরু করি। কেমন? জেনকার্স ডাইভার্টিকুলাম আর কিছুই না, এটা একটা ইসোফেগাসের ডাইভার্টিকুলাম। ডাইভার্টিকুলাম মানে হলো এরকম একটা প্রলঙ্গেশন। এই এই জিনিসগুলোকে ডাইভার্টিকুলাম বলা হয়। ধরেন একটা টিউবুলার স্ট্রাকচার, এটা একটা হলো টিউবুলার অর্গান, তার এই লুমেনটা যদি এভাবে প্রলংড হয়ে এভাবে যদি বাইরের দিকে চলে আসে, এই পোর্শনটাকে আমরা বলি ডাইভার্টিকুলাম। এই পোর্শনটাকে আমি বলি ডাইভার্টিকুলাম। এখন এই যে যেটা আসলো, ঠিক আছে, যেটা বাইরে চলে আসলো, এটা হতে পারে আমার এই টিউবের যতগুলো লেয়ার, সবগুলো লেয়ারই এই ডাইভার্টিকুলার লেয়ার, অর্থাৎ ফুল থিকনেসটা এভাবে বাইরে বের হয়ে আসলো। যদি এটা ফুল থিকনেস হয় তাহলে আমি বলবো ট্রু ডাইভার্টিকুলার, যদি এটা পার্শিয়াল থিকনেস হয় তাহলে আমি এটা বলবো ফলস ডাইভার্টিকুলার। ঠিক আছে, তাহলে ডাইভার্টিকুলার মানে কি? ডাইভার্টিকুলার মানে হলো এরকম পালসেশন, যেটা বাইরে বার হয়ে চলে আসে। ঠিক আছে, আচ্ছা, এখন ডাইভার্টিকুলার কত প্রকার? ডাইভার্টিকুলার হলো দুই প্রকার, এক হলো ট্রু ডাইভার্টিকুলার আর একটা হলো ফলস ডাইভার্টিকুলার। তাহলে ফলস ডাইভার্টিকুলার মানে কি? ফলস ডাইভার্টিকুলার মানে হলো সব লেয়ার গুলো এখানে নেই, সব লেয়ার গুলো এখানে নেই। ট্রু ডাইভার্টিকুলার মানে কি? সেখানে হলো সবগুলো লেয়ার আছে, সবগুলো লেয়ার আছে। ঠিক আছে, আচ্ছা, ট্রু ডাইভার্টিকুলার যেগুলো আছে সেগুলো ইউজুয়ালি কনজেনিটাল, সেগুলো হলো ইউজুয়ালি কনজেনিটাল। ঠিক আছে, আর যখন আপনি বলবেন ফলস ডাইভার্টিকুলার সেগুলো হলো মোস্টলি অ্যাকোয়ার্ড। পরীক্ষার জন্য আমরা দুই ধরনের ডাইভার্টিকুলার এনকাউন্টার করব। একটা হলো ইসোফেগাসে, আপার ইসোফেগাসে, সেটা হলো জেনকার্স ডাইভার্টিকুলাম। এটা একটা আমরা পরীক্ষার জন্য এনকাউন্টার করব, জেনকার ডাইভার্টিকুলাম। আর একটা হলো কোলনের ক্ষেত্রে যে ডাইভার্টিকুলার ডিজিজ ডাইভার্টিকুলোসিস। ডাইভার্টিকুলোসিস, তো দুইটা ডাইভার্টিকুলার থেকে আপনাকে জিজ্ঞেস করা হবে এটা কি ট্রু ডাইভার্টিকুলাম নাকি ফলস ডাইভার্টিকুলাম। তো ট্রু ডাইভার্টিকুলাম মানে কি? মানে হলো সবগুলো লেয়ার আছে, আমরা জানি আমাদের জিআইটির অনেক সবগুলো লেয়ার, তো এই লেয়ার গুলো যদি সবগুলোকে ইনভলভ করে, সবগুলো যদি বাইরে বেরোয় আসে তাহলে সেটাকে বলা হয় ট্রু, আর যদি সবগুলো না আসে তাহলে সেটাকে বলা হয় ফলস। তাহলে ফলস কারা? ফলস গুলো হলো সাধারণত অ্যাকওয়ার্ড। পরীক্ষার জন্য আমরা দুইটা জায়গায় পাবো, এক জেনকার্স ডাইভার্টিকুলাম, দুই ডাইভার্টিকুলোসিস অফ দ্য কোলন। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এর বাইরেও কি কোনো জায়গায় ডাইভার্টিকুলার ফর্মেশন পসিবল কিনা? হ্যাঁ, পসিবল। তো এই দুইটা জায়গা থেকে পরীক্ষার জন্য আমরা সবচেয়ে বেশি ফোকাস করব। কেমন? আচ্ছা, এখন আমরা জেনকার্স ডাইভার্টিকুলাম পড়বো। জেনকার্স ডাইভার্টিকুলাম থেকে প্রথম কথা, স্টেপ 1 এর জন্য প্যাথোফিজিওলজি, আসলে স্টেপ 1 না, স্টেপ 2 সি কে তো প্যাথোফিজিওলজি থেকে কোশ্চেন আসে। প্যাথোফিজিওলজিটা খুবই ইম্পর্টেন্ট, প্যাথোফিজিওলজি। তাহলে এটার প্যাথোফিজিওলজিটা কি, যে কেন হচ্ছে, কোথায় হচ্ছে, এগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে, এটার কারণ হলো, প্রথম কথা, একটা মাসেলের উইকনেস। খেয়াল করে দেখেন, যখন আমরা বলতেছি ফলস ডাইভার্টিকুলাম, ফলস ডাইভার্টিকুলাম মানে হলো এরকম মাসকুলার লেয়ার থাকে, এই মাসকুলার লেয়ারের মাঝখানে কোনো একটা ডিফেক্ট থাকে, এই ডিফেক্ট দিয়ে এই মিউকোসাটা বের হয়ে আসে, এটা হলো ফলস ডাইভার্টিকুলাম। তাহলে খেয়াল করে দেখেন, এই মাসেল লেয়ারে যদি ডিফেক্ট না থাকে, গ্যাপ না থাকে, ডিফেক্ট বলতে গ্যাপ, এই মাসেল লেয়ারে যদি কোনো গ্যাপ না থাকে তাহলে এই মিউকোসাটাকে এভাবে বের হয়ে আসতে পারতো? মিউকোসাটা এভাবে বের হয়ে আসতে পারতো না। ঠিক আছে, তাহলে এটার প্যাথোফিজিওলজি হলো, একটা এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে তার সবগুলো মাসেল কি হয়ে যায়, একটু রিল্যাক্সড হয়ে যায়, একটু অ্যাট্রোফাইড হয়ে যায়। তাহলে এই জন্য জেনকার ডাইভার্টিকুলামটা কমন হলো এল্ডারলি পপুলেশন, তাদের বয়স অনেক বেশি। ঠিক আছে, এল্ডারলি পপুলেশন এটা কমন। তাহলে এল্ডারলি পপুলেশনে কি হয়, এই ফ্যারিংসের এই যে পেছন দিকে যে মাসেলগুলো, এই মাসেলগুলো একটু গ্যাপ হয়ে যায়, একটু উইক হয়ে যাওয়ার কারণে গ্যাপ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সেম টাইম এই পেশেন্টের স্ট্রোক থাকতে পারে, যেটার কারণে তার এখন এই জায়গার মুভমেন্ট গুলো কোঅর্ডিনেটেড হয় না। এটা আরেক আনাদার প্যাথোফিজিওলজি। ঠিক আছে, তার মেইন ফিজিওলজি হলো এইজ রিলেটেড, এই মাসেল গুলো রিল্যাক্স হয়ে যাওয়ার কারণে একটা গ্যাপ পাওয়া যায়, একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ পাওয়া যায়, ট্রায়াঙ্গুলার গ্যাপ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ফ্যারিংসের এই যে মাসেল গুলো, এখানে একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ পাওয়া যাচ্ছে, সেই মাসেলটার নাম পরীক্ষায় আসে, সেটা হলো ফ্যারিং
ফ্যারিঙ্গো ইসোফেজিয়াল, সরি ফ্যারিঙ্গো ইসোফেজিয়াল ফলস ডাইভার্টিকুলাম, এটা অপর নাম, এই অপর নামটাও আসে যেন আপনি বুঝতে পারেন যে কোন লোকেশনে হচ্ছে। লোকেশনটা হলো ফ্যারিংসের এদিকে, ঠিক আছে। আর এই মাসেলটার যে গ্যাপ সেটা হলো থাইরোফ্যারেঞ্জিয়াস ক্রিকোফ্যারেঞ্জিয়াস, এই জায়গার যে ট্রায়াঙ্গেলটা, এই যে বললাম ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম হলো কিলিয়ান্স ট্রায়াঙ্গেল। আর কোন মাসেল গুলোর মাঝখানে? ফ্যারিংসের মাসেল, একটু বুঝলেই চলবে এবং আপনি এই নামগুলো খুব একটা কনফিউজিং না, ঠিক আছে। ক্রিকোফ্যারেঞ্জিয়াস এবং থাইরোফ্যারেঞ্জিয়াস মাসেলের মাঝখানে। ওকে, মেইন কথা হলো এখানে একটা মাসেলের গ্যাপ তৈরি হয়। তা গ্যাপটা তৈরি হওয়ার কারণ হলো মাসেলগুলো অ্যাট্রফি হয়ে যায়, এইজ রিলেটেড, দ্যাটস ওয়াই গ্যাপ তৈরি হয়। এই গ্যাপ দিয়ে একটা মিউকোসা এভাবে বের হয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি কি জিনিস পড়বো? জেঙ্গার্স ডাইভার্টিকুলাম তাহলে কেন হয়? সবার ক্ষেত্রে তো হয় না, তাহলে এলডারলি পপুলেশন হয় ভেরি ভেরি হাই এই টপিকটা, এবং এলডারলি মেলের ক্ষেত্রে হচ্ছে এটা যেমন আমাদের প্যাথোফিজিওলজি বুঝতে হেল্প করে, আরেকটা জিনিস হলো এটা আমাদের একটা কোশ্চেনের জন্য ক্লু, ঠিক আছে। এটা আমাদের কোশ্চেন একটা সিগনিফিকেন্ট ক্লু। এই ক্লুর উপর বেস করে আমি পেশেন্ট প্রোফাইল দেখে আমি অ্যান্সার করাটা সহজ হয়ে যাবে। কি ধরনের ডাইভার্টিকুলাম? ফলস ডাইভার্টিকুলাম, এটা আরেকটা ইনফরমেশন। তাহলে 1 নম্বর ইনফরমেশন, এলডারলি মেল কি ধরনের ডাইভার্টিকুলাম? ফলস ডাইভার্টিকুলাম। কোথায় হচ্ছে? ফ্যারিংসে, অর্থাৎ আপার ইসোফেগাসে, ফ্যারিঙ্গো ইসোফেজিয়াল জাংশনে। এটা একটা সিগনিফিকেন্ট ইনফরমেশন। এটার সাথে মেইন কম্পোনেন্ট যেটা বললাম আমরা, যে সবার তো হয় না, উইক থাকলে কেন হবে, অর্থাৎ এই জায়গায় ইসোফেজিয়াল একটা ডিসমোটিলিটি বলতে একটা ঘটনা ঘটে, অর্থাৎ এখানে সামহাও কোঅর্ডিনেটেড মুভমেন্টটা নষ্ট হয়ে যায়, যে সে কনস্ট্রিকশন করবে, সামনে রিল্যাক্সেশন করবে, দেন ফুড পার্টিকেলটা সামনে আগাবে, সামহাও তার এই কোঅর্ডিনেশনটা নষ্ট হয়ে যাবে। এটা একটা হাইপোথিসিস, এটা ধারণা করা হয় যে এখানে এই ডিসমোটিলিটিটা মেবি ইনভলভ। তো এটা পরীক্ষা আসে না, এটা পরীক্ষা আসবেও না, ঠিক আছে। কি হয়? শুধুমাত্র বের হয়ে আসে মিউকোসাটা। ওই যে আমরা বললাম যে মাসেল লেয়ারের জায়গায় থাকে, মিউকোসাটা এভাবে বের হয়ে আসে। তাহলে যেহেতু শুধুমাত্র মিউকোসাটা বের হয়ে আসতেছে, তাহলে এটা একটা ফলস ডাইভার্টিকুলাম, এই কথাটা ইম্পর্টেন্ট। হার্নিয়েশন হবে শুধুমাত্র মিউকোসাল টিস্যুর। কি বরাবর এই মাসকুলার যে ডিফেক্ট, তাকে বলা হয় কিলেন ট্রায়াঙ্গেল। কিলেন ট্রায়াঙ্গেলের বাউন্ডারি লাগবে কিনা? অ্যান্সার হলো না, ইউজুয়ালি না, বাট পড়া ভালো, ঠিক আছে। কোন মাসেল? থাইরোফ্যারেঞ্জিয়াল এবং ক্রিকোফ্যারেঞ্জিয়াল মাসেলের মধ্যে। এরা কিসের পার্ট? এরা ইনফেরিয়র ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রিক্টর মাসেলের পার্ট। আমরা জানি ফ্যারিংসের যে এক্সটার্নাল মাসেল গুলো আছে, এক্সট্রিনসিক মাসেল গুলো আছে, ফ্যারিংসের দুই ধরনের মাসেল আছে, এক্সট্রিনসিক মাসেল, ইন্ট্রিনসিক মাসেল। সেই মাসেলগুলোকে ভাগে ভাগ করা যায়, সুপিরিয়র ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রিক্টর, ইনফেরিয়র ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রিক্টর, ঠিক আছে। দ্যাটস ইট, এখানে খুব বেশি ডিটেলস আসবে না। এখন পরীক্ষায় এখান থেকে কি কি আসে? 1 নাম্বার কথা, সবচেয়ে বেশি পরীক্ষা যেটা আসে সেটা হলো ডায়াগনোসিস। আপনাকে একটা সিনারিও দিয়ে জিজ্ঞেস করবে ডায়াগনোসিস কি, ঠিক আছে। তাহলে ডায়াগনোসিস কি, এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে পেশেন্ট কি ধরনের কমপ্লেন নিয়ে আসে, আমরা সেই ক্লিনিক্যাল ফিচার এবং কমপ্লেন গুলো বোঝার চেষ্টা করি। ফার্স্ট কথা হলো পেশেন্ট প্রোফাইল, সাধারণত এলডারলি মেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট কমনলি এগুলো প্রেজেন্ট করে এলডারলি মেলের ক্ষেত্রে। এখন আমার ইসোফেগাসের স্ট্রাকচারটা অল্টার্ড হয়ে গেছে, একটা মিউকাস এভাবে বাইরে চলে আসছে, এখানে তার কোঅর্ডিনেটেড মুভমেন্ট আরো এফেক্টেড হবে। তাহলে যেহেতু ইসোফেগাসের লুমেনটা নষ্ট হয়ে গেছে, তার স্ট্রাকচারটা অ্যানাটমিটা এই জায়গায় ডিস্টোর্টেড হয়ে গেছে, তার মানে তার এখানে কোঅর্ডিনেটেড মুভমেন্টে আরো প্রবলেম হবে। পেশেন্টের ফার্স্ট কমপ্লেন থাকবে ডিসফেজিয়া, কোন ধরনের ডিসফেজিয়া? ইসোফেজিয়াল নাকি ওরোফ্যারেঞ্জিয়াল? ডিসফেজিয়া হবে ওরোফ্যারেঞ্জিয়াল, অর্থাৎ ইনিশিয়েশনের সময় তার এই ফিলিংসটা হচ্ছে, ঠিক আছে। আপার ইসোফেজিয়াল কমপ্লেন গুলো থাকবে। আচ্ছা, তারপরের কথা কি থাকবে? ভেরি ভেরি হাই ইয়েল্ড, ব্যাড ব্রেথ, ফাউল স্মেলিং ব্রেথ, ঠিক আছে, খুবই দুর্গন্ধ। কারণ হলো এখানে ওল্ড ফুড ম্যাটেরিয়াল জমা থাকতেছে, এবং এটা হলো পেশেন্টের নেকের কাছাকাছি, মাউথের খুব কাছাকাছি। তাহলে এই জায়গাতে যদি তার মানে ফুড পার্টিকেল গুলো জমা হয়, এখানে যদি সেগুলো পচে, তাহলে এটার ফাউল স্মেলিংটা আপনি তার ব্রেথের মাধ্যমে চলে আসবে। তাহলে এটা ভেরি ভেরি সিগনিফিকেন্ট ক্লু, সেটা হলো ব্যাড ব্রেথ, ঠিক আছে, ফাউল স্মেলিং ব্রেথ বা ব্যাড ব্রেথ, ঠিক আছে। ফাউল স্মেল ব্রেথ, ভেরি ভেরি হাই ইয়েল্ড। এখন আমাদের নেক, আমরা জানি নেক আমাদের একটা থিন স্ট্রাকচার, একটা টিউবুলার স্ট্রাকচার, এখানে খুব বেশি কিছু নাই। এখানে যদি এরকম একটা পালসেটাল জিনিস চলে আসে, এরকম বাইরে চলে আসে, আমি পেশেন্টের ক্ষেত্রে নেক মাসও দেখতে পাবো, নেক মাস। এই তিনটা জিনিস যদি থাকে, ডিসফেজিয়া, ফাউল স্মেলিং ব্রেথ, নেক মাস, তিনটা জিনিস থাকলে চোখ বন্ধ করে ডায়াগনোসিস লিখে দিবেন। কোন পেশেন্টের ক্ষেত্রে তিনটা জিনিস থাকলে? এলডারলি মেল পেশেন্টের ক্ষেত্রে চোখ বন্ধ করে লিখে দিবেন ডায়াগনোসিস জেঙ্কার্স ডাইভার্টিকুলাম। এটা ছাড়া আর কি কি থাকতে পারে? এটা ছাড়া অনেক কিছু থাকতে পারে। এই পেশেন্টের রিগার্জিটেশন হতে পারে, অর্থাৎ এই ফুড পার্টিকেল গুলো, ওল্ড ফুড পার্টিকেল গুলো সে অটোমেটিক বের করে নিয়ে আসবে মুখ দিয়ে, তাই না? তাহলে এখানে তাহলে এটা তো আবার অটোমেটিক বের হয়ে আসবে। তাহলে পেশেন্টের রিগার্জিটেশনের একটা হিস্ট্রি থাকবে, যে মুখে দিয়ে পুরোনো ওল্ড ফুড পার্টিকেল
বের হয়ে আসে। যখন এটা বের হয়ে আসে এবং আমরা জানি ইসোফেগাসের ঠিক সামনে হলো ট্রাকিয়া, যখন এটা বের হয়ে আসে এবং যখন তার এই সোয়ালিং এর ডিফেক্ট, কোঅর্ডিনেশন ডিফেক্ট, তখন তার অ্যাসপিরেশন হতে পারে, এবং এই অ্যাসপিরেশন ওল্ড ফুড পার্টিকেল যেখানে কিনা অলরেডি পচন ধরেছে, সে অ্যাসপিরেশন হওয়ার কারণে অ্যাসপিরেশন নিউমোনিয়া এরকম কয়েকটা হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমি যেটা তিনটা সিমটমের কথা বলবো সেটা হলো ভেরি প্রমিনেন্ট ডিসফেজিয়া, ফাউল ব্রেথ, নেকমাস। এই তিনটা কোন পেশেন্টের ক্ষেত্রে? এল্ডারলি মেলের ক্ষেত্রে যদি থাকে, চোখ বন্ধ করে, এটা জেনকার্স ডাইভার্টিকুলাম, ঠিক আছে, সবচেয়ে বেশি আসে। তাহলে পরীক্ষা 1 নাম্বার আসবে, আপনাকে একটা সিনারিও দিয়ে বলবে যে বলো ডায়াগনোসিস কি। 2 নাম্বার আসবে বলো প্যাথোফিজিওলজি কি। তখন বলবেন সামহাউ খুঁজে বের করবেন এমন কোন প্যাথোফিজিওলজি, এমন কোন সেন্টেন্স আছে কিনা যেখানে বলতেছে ইনক্রিজ ইন্টারলুমিনাল প্রেসার, ঠিক আছে। কারণ হলো ইসোফেগাসের এই মুভমেন্টটা আমাদের বাইরে, এখানে ফ্যারিংসের মাসল দিয়ে এখানে সেটা পালসেশন হতো না, এটা এভাবে বেড়ে আসতো না যদি এই জায়গার ইনক্রিজ লুমিনাল প্রেসার না বাড়তো। অর্থাৎ সামহাউ এখানে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি ঠিক নাই, কোঅর্ডিনেটর হচ্ছে না, এই জায়গা কনস্ট্রিক্ট করতেছে, এই জায়গাটা রিল্যাক্স করতেছে না, তখন এই জায়গায় ইন্টারলুমিনাল প্রেসার বেড়ে যাচ্ছে। যখন ইন্টারলুমিনাল প্রেসার বেড়ে যাচ্ছে তখন সেটা দিক দিয়ে বেড়ে আসতেছে। 1 নম্বর কম্পোনেন্ট। 2 নম্বর কম্পোনেন্ট হলো ফ্যারিঞ্জিয়াল মাসেলের ডিফেক্ট। কোন ট্রায়াঙ্গেল? কিলেন্স ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল বরাবর বেড়ে আসে। দুইটাই সাধারণত অপশনে থাকবে না, যে অপশনে দুইটাই আছে, লুমিনাল প্রেসারও আছে, ফ্যারিঞ্জিয়াল মাসেলের ডিফেক্ট এটাও আছে। দুইটাই পরীক্ষা সাধারণত থাকবে না, কারণ দুইটা একসাথে আসে। দুইটা যে কোনো একটা থাকবে, সেটাই হবে অ্যান্সার, যে কি কারণে এটা হলো, ঠিক আছে। 3 নাম্বার টপিক যেটা আসবে পরীক্ষা, এটা কি ধরনের ডাইভার্টিকুলাম? অ্যান্সার হবে এটা ফলস ডাইভার্টিকুলাম। কি ধরনের ডাইভার্টিকুলাম? এটা ফলস ডাইভার্টিকুলাম, ঠিক আছে। পরীক্ষায় প্রথম কোশ্চেন যেটা বললাম, সবচেয়ে বেশি আসবে ডায়াগনোসিস কি। এই ডায়াগনোসিস কি, সেখানে সিনারিও আসবে 2 রকম। একটা সিনারিওতে বলবে শুধুমাত্র পেশেন্টের কমপ্লেইন এবং ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিং এ নেক মাস, অথবা কিছু কিছু সময় এই পেশেন্টের প্রেজেন্টেশনের সাথে একটা ছবি যুক্ত করে দিবে। কিসের ছবি দিবে? পেশেন্টের ছবি দিবে না, ছবি দিবে এটা একটা বেরিয়াম এক্সরে ছবি দিবে। এই একটা বেরিয়াম এক্সরে ছবি দিবে, ঠিক আছে। তা বেরিয়াম এক্সরে ছবিতে দেখতে বোঝা যাচ্ছে যে দেখেন এটা তো একটা হলো টিউবুলার স্ট্রাকচার হওয়ার কথা, কিন্তু এটা পিছন দিক দিয়ে এরকম চলে আসছে কেন? তাহলে এটা হলো টিউবুলার স্ট্রাকচার হওয়ার কথা, পিছন দিক থেকে যেহেতু এরকম কিছু একটা বের হয়ে আসতেছে, সো দিস ইজ ডাইভার্টিকুলার। আপনি এই ছবিটা দেখে বুঝতে পারেন কিনা এটা ডাইভার্টিকুলার। তার মানে ডায়াগনোসিস যখন আস্ক করবে, কিছু কিছু ছবিতে এই কিছু কিছু কোশ্চেনের ছবি থাকবে, এই ছবিটার সাথে ফ্যামিলিয়ার হন, ওকে। মোস্ট লাইকলি এই টপিক দিয়ে আপনার অ্যান্সার গুলো কভার হয়ে যাবে। এখন আসেন কিভাবে এটার ইভালুয়েশন করতে হবে, ঠিক আছে। এটার সাথে পেশেন্ট সেফটি জড়িত। ইউএসএমএলই খুব পছন্দ করে পেশেন্ট সেফটি। আপনি বুঝেন কিনা পেশেন্ট সেফটি আপনি বুঝেন কিনা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটার সাথে একটা পেশেন্টের সেফটি জড়িত। কি সেফটি জড়িত? এই পেশেন্টের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন টু দ্য এন্ডোস্কোপি, এই পেশেন্টের ক্ষেত্রে এন্ডোস্কোপি করা যাবে না, ঠিক আছে, কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে যে এন্ডোস্কোপি করবেন না, এটা আপনি বুঝেন কিনা, এটা সামহাও আপনাকে জিজ্ঞেস করবে। তাহলে আমি ডায়াগনোসিস করব কি করে? তাহলে এই যে তার ডিফেক্ট আছে, এই ডায়াগনোসিস করার উপায় হলো ব্যারিয়াম এক্সরে। আপনি এটা বুঝেন কিনা, যেটা ডায়াগনোসিস করার উপায় হলো ব্যারিয়াম এক্সরে, বা ব্যারিয়াম এক্সরে করে এটা বোঝা যাবে যে তার ঘটনাটা কি, ওকে। আর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট এটা সার্জিক্যাল কারেকশন করতে হবে, এটাই হলো তার ট্রিটমেন্ট, ওকে। বা ট্রিটমেন্ট থেকে স্টেপ টু সিকে তো কোশ্চেন আসবে না। এই পর্যন্ত জানলে মোর দ্যান এনাফ। আশা করি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই। এন্ডোস্কোপির কন্ট্রাইন্ডিকেশন নিয়ে কয়েকটা কথা বলি। 2টা কন্ট্রাইন্ডিকেশন জানা খুবই জরুরি। এক হলো জেনকার্স ডাইভার্টিকুলাম, আরেকটা কি বলেন তো? আরেকটা এমন কোন পেশেন্ট যার অ্যাটলান্টো অ্যাক্সিয়াল সাবলেগজেশন হয়ে যাওয়ার চান্স আছে, সেটা হলো লং হিস্ট্রি অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। লং হিস্ট্রি অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই পেশেন্টের ক্ষেত্রে কি করা যাবে না? এন্ডোস্কোপি করা যাবে না। তাহলে এই 2টা হলো কন্ট্রাইন্ডিকেশন, সবাই নোট করে লিখে রাখবেন, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেশন করা যাবে না, এটা বেশি ইম্পর্টেন্ট। রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্টের ক্ষেত্রে আপনাকে একটা সিনারিও দেব এরকম, যে ধরেন তার ক্ষেত্রে এন্ডোস্কোপি করা হয়েছে, এন্ডোস্কোপি করা হওয়ার পরে তার এখন কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, বা কেন করা যাবে না, এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। সেটা হলো অ্যাটলান্টো অ্যাক্সিয়াল সাবলেগজেশন। মনে আছে এরা কারা? অ্যাটলাস অ্যাক্সিস এরা কারা? সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2।
ভার্টিব্রা, তাহলে তাদের সাবলাক্সেশন হবে। তাদের যদি সাবলাক্সেশন হয়, ইনজুরি হবে কে? ইনজুরি হবে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কম্প্রেশন। স্পাইনাল কর্ড যদি কম্প্রেশন হয় তাহলে কি আপার মোটর নিউরন লেশন নাকি লোয়ার মোটর নিউরন লেশন? তাহলে আপার মোটর নিউরন লেশন। তাহলে কোন একটা পেশেন্টকে যদি এরকম একটা সিনারিও দেয় যে এন্ডোস্কোপি করলাম, এন্ডোস্কোপি করার পরে এখন পেশেন্ট নিয়ে আসছে বাইল্যাটারাল লোয়ার এক্সট্রিমিটি উইকনেস বা লোয়ার এক্সট্রিমিটি উইকনেস। আপনি দেখলেন যে প্লান্টার রেসপন্স আপওয়ার্ড, আপনি দেখলেন ইনক্রিজ রিজিডিটি, আপনি দেখলেন তার ডায়াফ্রাগমেটিক প্যারালাইসিস, কাইন্ড অফ দ্যাট ডিসনিয়া হচ্ছে। ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হবে তখন তার অ্যাটলান্টোঅ্যাক্সিয়াল সাবলেক্সেশন ফলোড বাই স্পাইনাল কর্ড কম্প্রেশন। এই সিনারিওটা ইউএসএমএর জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাটলান্টোঅ্যাক্সিয়াল সাবলেক্সেশন। আরেকটা পেশেন্ট অ্যাটলান্টোঅ্যাক্সিয়াল সাবলেক্সেশন এক্সপেরিয়েন্স করে, সে হলো ডাউন সিনড্রোম। সে হলো ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের পেশেন্টের টোন বেশি থাকার কথা না কম থাকার কথা ভাই? ডাউন সিনড্রোমের পেশেন্টের হাইপোটোনিয়া থাকার কথা। যদি ডাউন সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে লোয়ার এক্সট্রিমিটিতে দেখেন হাইপারটোনিয়া, টোন বেশি, হাইপারটোনিয়া টোন বেশি, ঠিক আছে, তখন কি চিন্তা করবেন? তখন চিন্তা করবেন মেবি তার অ্যাটলান্টোঅ্যাক্সিয়াল সাবলাক্সেশন হয়েছে। আশা করি পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আমরা ইসোফেগাসের